চিনি দেওয়া চা তো? বিনা চিনি, এতক্ষণ তো দাঁড়িয়ে থাকলাম। সব চায়গুলোতে বড্ড বেশি চিনি, আমি আর খাবোই না ভেবেছিলাম আজকে। আর চেঁচাবি তোরা, আরো চেঁচা, সব চলে এসছে দলবল বেঁধে মারতে তোদেরকে। এবার চুপ করে গেছে, এখন চুপ করে আর হবে? আর চুপ করে হবে এখন? और चिल्ला देखो, আরো চিল্লা, ওই দেখো চলে এসছে দল বেঁধে, এই যে আসছে আসছে আসছে। मारने के लिए आ गया, गली का गुंडे मारने के लिए आ गया। अभी ना चिल्ला के फायदा क्या? গোষ্ঠী শুদ্ধ এসে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, ওই যে देखो मारने के लिए चला है, तुम लोगों को मारने के लिए चला है। এই দিক থেকেও এসে গেছে, এইদিকেও এসে গেছে, ওই যে এসে গেছে ওইদিকে। এবার চুপ, এবার চুপ হয়ে গেছিস। আর চিৎকার করলে এই হবে, এই ওটা ওদের এরিয়া রে, ওদের এরিয়া এসে ওদেরকে ধমকি দেওয়া। চলে এসছে একদম গাড়ির কাছে, গাড়ির কাছে। সোনু ভিতরে ঢোক, ভিতরে ঢোক, সোনু ভিতরে ঢোকো। চলে এসছে, নিজেরা ঢুকে গিয়ে সোনুকে এগিয়ে দিয়েছে। আর কিছু করার নেই আমার। হ্যাঁ এখন এখন পালা, এখন সব ঢুকে গেল, সব ঢুকে গেছে ভিতরে। এখন এইসবই পাওয়া যাবে এখানে। চেক আউট করে দিয়ে তো চলে এসেছি, এখন জলখাবারের পালা। চিকেন স্যান্ডউইচও নেওয়া হলো এখন খাবার জন্য। দুপুরের জন্য বিরিয়ানি প্যাক করে গাড়িতে উঠে গেছে। গতকালই সাইট সিইং মোটামুটি কমপ্লিট করেছি, যতটা আর কি টাইমের মধ্যে সম্ভব ছিল। দেখা যাক যেটা বাকি থাকলো পরে আবার দেখা যাবে কখনো। কালকে বিকেলবেলায় এই জায়গাগুলোয় এত লোকজনের ভিড় কি বলবো, তাই জন্য আজকে সকালবেলায় আরেকবার সামনে দিয়ে ঘুরে গেলাম আর কি। সব কিছুর অপূর্ব সব আর্কিটেকচার। অ্যাকচুয়ালি লখনৌ কিন্তু আমাদের এবারকার ট্যুরের মেন ডেস্টিনেশন নয়, আমরা এগোবো আরও, আমরা যাব রাজস্থান। তো সে জায়গাও তো অসাধারণ, অন্যরকম সৌন্দর্য পুরো। বালির শহরও বলতে পারো, মরুভূমির দেশও বলতে পারো তাকে। তো যাই হোক, আজকে হচ্ছে সোমবার, আর বাঙ্কুর বাবা সোমবারটা আবার পালন করে, সেই জন্য শিবের মন্দির খুঁজছে। এখন লখনৌয়ে কোথায় মন্দির খুঁজবো জানি না। এগোতে এগোতে যদি পথে পড়ে গেল তো দাঁড়াবো না হয় একবার। মুস্কুরাইয়ে আপ লখনৌ মে হ্যাঁ। লখনৌ থেকে রাজস্থানের জয়পুরের ডিস্টেন্স হচ্ছে 578 কিলোমিটার। তো গুগল বলছে সময় লাগতে পারে 9 ঘন্টা মতন। এগোতে এগোতেই একটা শিব মন্দিরের দর্শন পেলাম, কোণেশ্বর মহাদেব ধাম বলছে। লখনৌয়ের এই পোর্শনটায় কিন্তু অনেক মন্দির আছে দেখছি। তো যাই, শিব মন্দিরটা একটুখানি প্রণাম সেরে আসি, জুতোটা না হয় বাইরেই খুলে রাখবো। ঠাকুর প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে এসে দেখছি যে এখানে লস্যির দোকান আছে পরপর কতগুলো। এটা তো বন্ধ, 50 টাকা। ওই সামনেরটা খোলা আছে, দেখা যাক ওটাতে পাওয়া যায় কিনা এক গ্লাস। লস্যি নিয়েছিস? বাহ, খা। লস্যি কি আছে এটার মধ্যে? লস্যির চেয়ে বড় কথা তো ভয়ঙ্কর, একটু চামচে দিয়ে লস্যি খেতে হবে। হ্যাঁ, টেস্ট তো ব্যাপক, শিওর, দেখেই বোঝা যাচ্ছে। দারুণ খেতে। হ্যাঁ, আর গ্লাসটাও অনেকটা বড়। 50 টাকা না দাম? 50 টাকা। কি জিজ্ঞেস করেছে কোথা থেকে আসছেন নাকি বলছে? গোয়া থেকে আসছেন। এমএ কোথাকার নামটা? আমরা মেঘালয় চেনে না। মেঘালয় চেনে না? আসাম চেনে বলে। হ্যাঁ,
मतलब और आगे हिल स्टेशन है, यहाँ का जैसे शिमला है, शिमला जी वहाँ का। লখনৌ এসে যদি এই লস্যি না খেলাম আর কি করলাম, তাই না? ও ব্যাপক খেতে, সিরিয়াসলি এটা ব্যাপক খেতে। মন্দিরটা রয়েছে পাশে, মন্দিরটাও যেমন সুন্দর লাগলো তেমন হচ্ছে এই লস্যিটা। মানে এটাকে কি বলবো, হাফ পরিমাণ লস্যি, দইয়ের টেস্ট রয়েছে, তার সাথে মিষ্টি মানে চিনি রয়েছে, এটা দারুণ সুন্দর টক মিষ্টি স্বাদ। তার সাথে এই যে সর রয়েছে, মালাই, ভাবা যায় না, ব্যাপক। অনেকটা ক্ষীরের মতন, কিছুটা ক্ষীর কিছুটা ক্ষীর রাবড়ি টাইপের। জমিয়ে খাওয়া দাওয়া করতে পারা লোকজনের জন্য লখনৌ আদর্শ। চলে এসেছি পেট্রোল পাম্পে, গাড়িতে ডিজেল ভরাতে হবে। তো আমরা একটু বাদেই একটা এক্সপ্রেসওয়ে ধরে নেব, তো তার আগে ফুল ট্যাঙ্কি তেল থাকা দরকার গাড়িতে। আরে কোথা থেকে যে এত পাখি ডাকে, সব জায়গায় মনে হয় টিয়া পাখির ডাক শুনছি, ময়ূরের ডাক শুনছি। হয়ে গেছে তেল নেওয়া, চলো। যদিও পেট্রোল পাম্প তো এক্সপ্রেসওয়েতেও থাকে, তা সত্ত্বেও আগে থেকে তেল ভরিয়ে রাখা গাড়িতে একটু সেফ সাইডে থাকা আর কি। যাই হোক, আমরা এখন ধরে নিচ্ছি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। আমাদের গাড়ি এখন 100 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটে চলেছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে দিয়ে। যদিও এখানে স্পিড লিমিট হচ্ছে 4 হুইলার্সদের জন্য 120 কিলোমিটার পার আওয়ার, বাস ট্রাক এদের জন্য হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। আমরা এই জার্নিতে তার মানে 3টে এক্সপ্রেসওয়ে পেলাম। গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়ে পেয়েছি, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে পেয়েছি, আর এখন এইটা। আমি চাই যে আরো বেশি করে এই এক্সপ্রেসওয়েগুলো তৈরি হোক, পুরো ভারত কানেক্ট হয়ে যাক একদম এক্সপ্রেসওয়ে দিয়ে। অ্যাটলিস্ট নর্থ ইস্ট তো একটা এক্সপ্রেসওয়ে পাক, অরুণাচল থেকে ত্রিপুরা পর্যন্ত সব স্টেটকে টাচ করুক। যে কোনো 6 লেন এক্সপ্রেসওয়ে নিয়ম হচ্ছে মাঝের লেন দিয়ে যাবে এলএমভি, বাঁ দিকের লেন হচ্ছে বাস বা ট্রাকের জন্য, আর ডান দিকটা ওভারটেকিং জোন। মানে সামনের কোনো গাড়িকে ওভারটেক করতে হলে ডান দিকের লেনে চলে গিয়ে স্পিড বাড়িয়ে ওভারটেক করতে পারো। এবারে এই এক্সপ্রেসওয়েতে টোল ট্যাক্সের ব্যাপারটা বলছি, দাঁড়াও। এটাই হচ্ছে আমাদের আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের এন্ট্রি টোল গেট। এই এক্সপ্রেসওয়ে থেকে যখন এক্সিট নেব তখন কিন্তু একটা এক্সিট টোল গেটও আসবে। ধরো এক্সপ্রেসওয়েটা হচ্ছে 300 কিলোমিটার লম্বা, তার মধ্যে আমি গেলাম হচ্ছে 200 কিলোমিটার। তো এন্ট্রি পয়েন্ট আর এক্সিট পয়েন্ট এই দুটোর মধ্যে ডিস্টেন্সটা কিন্তু ক্যালকুলেটেড হচ্ছে। এবারে পার কিলোমিটার 2 টাকা হিসেবে ওই ডিস্টেন্সটার জন্য যে চার্জটা হয় সেটাই হবে হচ্ছে আমার ক্ষেত্রে টোল ট্যাক্স। আরেকটা জিনিস বলার, যে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে স্পিড লিমিট হচ্ছে 4 হুইলারের জন্য 120 কিলোমিটার পার আওয়ার। যদি এর চেয়ে বেশি চালাও না, মানে রাস্তায় তোমাকে কেউ কিছুই বলবে না, তোমার ফোনে জাস্ট একটা SMS এসে যাবে, ফাইনটা চলে আসবে আর কি। এরপরে তোমাকে অনলাইনে সেটা পে করে দিতে হবে। এত সুন্দর রাস্তায় যদি আরও একটু জোরে গাড়ি চালাতে মাঝে মাঝে ইচ্ছে করে না, করতে পারো, তবে সামনের দিকে চোখ রেখে কাজটা করো। কারণ গোটা 6 স্পিড সেন্সিং ক্যামেরা আছে, সেটা সামনে যখন এসে পড়ছো সেই সময় একটুখানি চেক হয়ে যেও, তাহলেই অসুবিধা হবে না আর। আমি যতদূর জানি ওভার স্পিডিং এর জন্য প্রথমবার কিন্তু চার্জ নেওয়া হয় 1000 টাকা, আর দ্বিতীয়বার থেকে 2000 টাকা করে।
সামনের রাস্তাটা একটুখানি খেয়াল করো। এই জিনিসটা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতেও রয়েছে, সেই সময় এয়ারস্ট্রিপসের কথা বলেছিলাম। গাড়ি চালাতে পারতাম, এই এক্সপ্রেসওয়েগুলোতে নিজে চালিয়ে দিতাম। এখানে সামনে থেকে গাড়িও আসে না, কিছু আসে না, কি সুবিধা তাই না? গাড়ি যদি চালানো কেউ শিখতে চাও তাহলে এখানে অ্যালাউ করবে জানি না। এত আরামের জায়গা ভাবা যায় না, দারুণ সুন্দর লাগে এই এক্সপ্রেসওয়ে। বেসিকটা জেনে নিই, এখানে হাত প্র্যাকটিস করে না, চলতে চলতে 300-400 কিলোমিটার চলতে থাকলে হয়ে যাবে। একদমই বেসিক। 81 এক্সপ্রেসওয়ের বাঁ দিকটা যদি খেয়াল করতে থাকো না, শো করে দেবে যে কখন ফুড কোর্ট আসছে, কখন পেট্রোল পাম্প আসছে। আমরাই যেমন এখন একটুখানি ফুড কোর্টের সাইডে চলে এলাম, দেখি খাওয়া দাওয়ার কি পাওয়া যায়। কিছু না পাওয়া গেলে অ্যাটলিস্ট অ্যাকোয়াগার্ডের জল ভরে নেবো বোতলগুলোতে। অনেকগুলো বোতল খালি অবস্থায় রয়েছে আমাদের গাড়িতে। তবে আমি যেটা শুনেছি যে এই এক্সপ্রেসওয়েতে এই ফুড কোর্টের খাবার দাবারটা একটুখানি বেশি কস্টলি আর কি। নেমেছিলাম মেনলি বোতলে করে, কারণ কিন্তু দেখছি এখানে কোনো ওইভাবে ফ্রিতে জল বা অ্যাকোয়াগার্ড কিছু বসানো নেই। জল সেই কিনে নিতে হবে, কিনে যখন নিতে হবে এখান থেকে না নিয়ে আগে কোথাও একটা নিয়ে নেব। এখানে তো ফুডের দাম অনেকটাই বেশি আর কি। যাই হোক, এখন আমরা এমনি কিছু তো খাচ্ছি না, খেয়ে দিয়ে তো এসেছি, যে জলটাই দরকার ছিল। ঠান্ডা জলটা পেলে বারবার ভালো লাগছে আর কি, গরমের জায়গায় যেমনটা হয়। এবার হঠাৎ করে এখানে গাড়ি ধোয়া পোছা শুরু করে দিল কেন কে জানে, এসব করে কিছুর একটা বিক্রির। গাড়িতে আর কি কোনো যদি স্ক্র্যাচ থাকে, দাগ থাকে, সেগুলো উঠে যাবে। কি একটা সলিউশন দিচ্ছে ওরা, এখন যেটা দিয়ে করে দিচ্ছে সেটা দিয়ে দাগ উঠে যাচ্ছে। বাড়িতে নিয়ে গিয়ে দেখলে সেগুলো দিয়ে আর কতটা কি আমরা করতে পারবো কোনো ঠিক নেই। আগেও একবার বোধহয় এরকম জিনিস কিনেছিল বলেই আমার মনে পড়ছে। তো এখন এই যখন কাজ শুরু করে দিয়েছে, গোছিয়ে তো ছাড়বেই আর কি। আর এরাও যা হাঁ করে দেখছে, দরকার নেই বলে যে চলে আসবে সেটাও করছে না। অবস্থা দেখো, যাবেই প্রায় 1000 টাকার জিনিস বোধহয় যাবে টাকাটা এবার। बिल्कुल न्यू शाइनिंग, कंपनी शाइनिंग, ऑयल फ्री शाइनिंग, ये पूरा प्रोडक्ट आता है। कॉम्बो सेट आता है, मार्केट प्राइस का 1399 का, ऑफर डिस्काउंट में 1099 को 1100 का पड़ेगा। उसके साथ में जो निशाने लगे ना सर, ये देखो, ये निशान अभी हम पैकेट सब फ्री हटा के दे रहे थे। और ये ग्लास की कोटिंग है ना सर, ये इससे नाइट में रिफ्लेक्शन नहीं पड़ता है। वाइपर का सूखा जो निशान पड़ता है ना, निशान भी नहीं पड़ेगा, रिफ्लेक्शन को नहीं लगने देगा। ये सारे ग्लास की कोटिंग अभी करके दे रहे हैं। ये सारा कुछ करके दे रहे हैं, पैकेट भी मिलता प्लस करके भी दे रहे हैं। वाइट पे और अदर गाड़ियों पे यूज़ करने का तरीका अलग हो जाता है, वो आपको हम बता देंगे। अगर ब्लैक या रेड कलर की गाड़ी हो तो उसको हम अलग से बता देंगे किससे यूज़ करना, तो उस प्रकार से यूज़ कर लेना। গাড়িটা যদিও চকচকে করে দিয়েছে কিছুটা, আর এই প্যাকেটটা সাথে গুছিয়ে দিল। বাকিরা সবাই গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি চলে এসেছিলাম ফুড কোর্টের পেছন দিকটায় কি আছে দেখতে। তো দেখলাম এখানে একটা পুকুর টাইপের রয়েছে, আর পুকুরের মধ্যে দেখো কত বেগুনি রঙের একটা ফুল ফুটেছে। প্রথমে ভেবেছিলাম কি দূর থেকে দেখে কচুরি পানা, তারপর দেখছি না, শালুক শাপলা বা ওই টাইপেরই আর কি, পদ্ম তো নয়। মাঝে মাঝে এক দুটো সাদা ফুলও দেখতে পেলাম, তবে বেশিরভাগগুলোই হচ্ছে এই বেগুনি রঙের। ভাল লাগছে বেশ দেখতে। তো যাই হোক, অনেকক্ষণ বাদে সামনের সিটে একটু জায়গা পেলাম। বাঙ্কু চালাচ্ছে গাড়ি আর তার পাশে বসেছি আমি। বাঙ্কুর বাবা চলে গেছে মাঝের সিটে। ছোট গাড়ি 120।
আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে এখানেই ফিনিশ হলো। তো আমরা এবার এটা থেকে বেরিয়ে এলাম আর কি। ফার্স্ট ট্যাগ যেটা টোল গেট, এটা ক্রস করে বাইরে বেরিয়ে এসে গাড়িটাকে একটুখানি এখানে দাঁড় করিয়েছি বাইরেটাতে। তো 5 মিনিট কি 10 মিনিট গাড়িকে রেস্ট দেওয়া হবে, এরপরে আবার গাড়িতে চেপে বসে এগোবো। যখন যথেষ্ট বেড়ে গেছে, অনেকটা দুপুর হয়ে এসছে, তো সেই কারণে গাড়িটাকে একটুখানি রেস্ট দেওয়া দরকার। নিজেরাও একটুখানি হাঁটাচলা করে নিই, অনেকক্ষণ গাড়ির মধ্যে বসে আছি। দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে, অদ্ভুত নতুন একটা এক্সপিরিয়েন্স, তো খুব ভালো লাগছে। গাড়ি চলছে সমানে, পিকুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পেছনের সিটের একদম মানে তলায় গিয়েও বসেছিল এতক্ষণ। এই এখন গাড়ি দাঁড়িয়েছে, ফাইনালি ও বেরিয়ে এসছে আর কি। এই যে দেখা গেছে ওকে, মুখ বার করেছে। সোনুবাবুদেরও কোনো দরকার ছিল বোধহয়, নামতে চাইছিল, তো সেই কারণে ওদেরকেও নামানো হলো। দুজন করে নামাবো, প্রথমে বোবো আর সোনু, এরপরে নামবে হচ্ছে পিকু আর ছোটকু। এর মধ্যে আবার বলছে যে গাড়িতে নাকি কিছু একটা সমস্যা হচ্ছে চালাতে, তো একবার গ্যারেজে দেখিয়ে নিলে ভালো হয় আর কি। তো বেশ কিছুটা এগোনোর পরে একটা গ্যারেজের সামনে দাঁড়ানো হয়েছে। ওখানে একটা দোকান ছিল, সেখান থেকে কতগুলো চিপস মাখানা হেনাতেনা কিনে আমার কাছে প্যাকেটটা ধরিয়ে দিয়ে গেল। এত বড় বড় প্যাকেট, ভিতরে জাস্ট 2-4টে দানা জিনিস, একদম ফালতু। এগুলো কেনাই উচিত না। গ্যারেজের লোকজনরা এখন গাড়িকে ঠিকঠাক করার চেষ্টা করেই চলেছে। এদিকে পেঠাও কেনা হলো, এগুলো খেতে খুব সুন্দর, প্রচুর মিষ্টি তাহলেও। এর আবার সোমবারের নিরামিষ খাওয়া। আলুর ফুলুরি নাকি না? খাজুরপুর গ্যারেজের সামনেই ওয়েট করছি আমরা আর কি এখন। তো এই জিনিসটা এক্ষুনি ঠিক না করালেও তো চলতো বোধহয় নাকি? এক্ষুনি করাতে হবে আজকে। এমনি ওই যে ক্লাচের প্রবলেম বললো একজন, সেই সব ঠিক আছে? ও কিন্তু একবার ব্রেকের প্রবলেম বললো না বাঙ্কু? এদিকে দে, আমি দিয়ে দিচ্ছি। ব্রেকের প্রবলেম বললো না বাঙ্কু একবার দিতে? একটা টায়ারে হাওয়া কম ছিল, মাঝে একবার ভরানো হলো সেখানে হাওয়া, তারপরেও দেখা যাচ্ছে আজকে হাওয়া ধরে রাখতে পারছে না। এই চেক করে বলছে যে এরা পাংচার আছে, কোনো পেরেক টাইপের কিছু একটা ফুটে গেছিলো বোধহয়, তো সেটাকে ঠিক করা হলো। এরপরেও সমস্যা আছে। বলছে যে বিভিন্ন স্টেট ঘুরে ঘুরে আসছেন, বিভিন্ন পেট্রোল পাম্প থেকে তেল ভরেছেন, অয়েল ফিল্টারে ময়লা ঢুকে গেছে, তো ওটাকে ঠিক করতে হবে, চেঞ্জ করতে হবে। অনেকক্ষণ সময়ের ধাক্কা আর কি এখন। আপাতত গাড়ির সমস্যাগুলো মিটিয়ে আমরা রওনা দিলাম জয়পুরের দিকে। তবে এখনো কিছু না কিছু সমস্যা তো আছে বলছে গাড়িতে। এটা তার মানে 1500 টাকা রিচার্জটা থেকে কাটবে। আমরা এখন রাজস্থানে ঢুকে পড়েছি। মানে সেই কোথা থেকে আসছি আমরা, মেঘালয়, মানে ভারতের একদম পূর্ব প্রান্ত থেকে আমরা সোজা গাড়ি নিয়ে ট্রাভেল করতে করতে এলাম হচ্ছে রাজস্থান, যেটা কিনা একদম ভারতের পশ্চিম প্রান্তে, একদম শেষ অব্দি যাবো আর কি। মানে থর মরুভূমি যেখানে জয়সালমীর আর কি, সেই জায়গাতে যাবো আমরা। সমস্ত প্ল্যানে রয়েছে, দেখা যাক কতটা কি সাকসেসফুল হয়। তবে এই অবধিও যে আসা গেছে, এটাই একটা মানে বিরাট এক্সাইটমেন্ট, এটা একটা বিরাট একটা চ্যালেঞ্জ ছিল। তো দারুণ দারুণ ভালো লাগছে আর কি। লুধাবাই টোল প্লাজা। রাস্তা কিন্তু মোটামুটি বেশ ভালোই, কিন্তু আমি বুঝতে পারছি না যে এত ভালো রাস্তা, এত স্পিডে গাড়ি চলছে, তাও
এতখানি টাইম কেন লাগবে? মানে 200 কিলোমিটার যেতে বড় জোর 2 ঘন্টা যাওয়া উচিত, সেটা 4 ঘন্টা 38 মিনিট মতন এরকম টাইম দেখাচ্ছে। জানি না সামনে গিয়ে রাস্তা খারাপ পাবো কি না পাবো এখন থেকে বুঝতে পারছি না। আর বাইরের ওয়েদার চূড়ান্ত গরম। লখনৌয়ে এক ধরনের গরম পেয়েছি, সেটাই আমাদের কাছে বিরাট ছিল। আর এখানের গরম তো আরও একদম লু বইছে, পুরো শুকনো একটা, প্রথম থেকেই কিন্তু একটা মরুভূমির ফিলিংস পাওয়া যাচ্ছে। তো এই রাজস্থান যারা ট্যুর করে তারা দুরকমভাবে ট্যুর করে। মানে কেউ কেউ স্টার্ট করে, আমি দেখেছি বিকানির থেকে স্টার্ট করে, বিকানির, জয়সালমীর, যোধপুর, উদয়পুর, মাউন্ট আবু এগুলো ঘুরে নিয়ে তারপরে জয়পুর ঢোকে আর কি। আবার আমরা যেটা করব সেটাও আরেক ধরনের মানে ট্যুর, সেটাও অনেক লোকজন করে, কিন্তু সেটাতে স্টার্ট হয় জয়পুর থেকে, তারপরে আজমের পুষ্কর যায়, সেখান থেকে উদয়পুর আসে, উদয়পুর, মাউন্ট আবু এগুলো করে যোধপুর যায়, যোধপুর থেকে একদম চূড়ান্ত সেই পশ্চিমে যেটা জয়সালমীর সেখানে ঘুরে বিকানির ঘুরে, বিকানির থেকে যে যার শহরে ফিরে যায় আর কি। তো দুভাবেই ট্যুরটা করা যায়। তো আবার অনেককে দেখেছি ট্যুর করার সময় উদয়পুর আর মাউন্ট আবু এই দুটো জায়গায় একটুখানি দূরে পড়ে আর কি, নিচের দিকে। তো ওই দুটোকে বাদ দিয়ে বাকিটুকুনি ঘুরে, সে বিকানির থেকে হয়ে স্টার্ট করে করুক কি জয়পুর থেকে স্টার্ট করে ওই দিকে যাক, ওই দুটোকে বাদ দিয়ে দেয়। ওই দুটোকে পরের বার যখন মধ্যপ্রদেশ ট্যুর করে বা কিছু করে তার সাথে অ্যাড করে, কারণ মধ্যপ্রদেশে কয়েকটা জায়গা থেকে ওই দুটো খুব কাছাকাছির মধ্যে হয়, সেই কারণে। বা গুজরাট ট্যুরের সঙ্গেও অনেকে করে নেয় ওগুলো। তো সেই কারণে যেভাবে খুশি করা যেতে পারে, যেটা যার সুবিধা হয় আর কি। বিভিন্ন শহর থেকেই আসা যায়, সে ট্রেনে আসো, অনেক শহর থেকে বাসেও কানেক্টেড, কিছু শহর থেকে তো বেশিরভাগ শহর থেকে আবার মানে ফ্লাইটেও কানেক্টেড রয়েছে। কিন্তু এই মানে পুরো রাজস্থান ট্যুরের ক্ষেত্রে আমি যেটা বলবো যে অসুবিধাজনক যেটা লাগে হচ্ছে সেটা হচ্ছে সময়। এক তো চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে এতটা টাইম হয় না এতদিন ছুটি ম্যানেজ করা, স্টুডেন্টদের পক্ষেও কিন্তু সম্ভব না মানে একসাথে এতগুলো দিনে একটা ট্যুর করতে গেলে মিনিমাম মানে রাজস্থান ট্যুর যদি পুরোটা করবো ভাবে 20 দিন মিনিমাম ছুটি দরকার, 20 থেকে 21 দিন হাতে থাকলে তবেই এই ট্যুরটা কিন্তু করা যায়। ফলে এত ছুটি ম্যানেজ করা কারোর পক্ষে সম্ভবটা হয় না অনেক সময়। তো ধরো দুর্গাপুজোর ছুটিতে আমি দেখেছি, বা মে মাসের যে গরমের ছুটি যেটা আমাদের সময় পড়তো, এখন নানাভাবে পড়ে আর কি, একটানা অতদিন অনেক সময় পড়েও না ছুটিটা, অনলাইনে ক্লাস ফাস থাকে আজকালকার লোকের যা হয়। তো সেক্ষেত্রে এইভাবে ছুটিটা ম্যানেজ করা কিন্তু একটুখানি অসুবিধাজনক হয়ে থাকে। আর তার চেয়েও বড় কথা হলো এই ট্যুরের জন্য যে পরিমাণ খরচার মানে দরকার লাগে, খরচাটার জন্য প্ল্যানিংটা হচ্ছে অনেক দিনের করতে হয়। মানে ঘুরবো বেড়াবো সেগুলো তুমি নেট থেকে সমস্ত ইনফরমেশন পেয়ে যাচ্ছ, অসুবিধা তোমার হবে না। 2-4 দিন একটুখানি বসে রিসার্চ করলেই হয়তো পুরোটা মানে দখলে চলে আসবে আর কি, বুঝে যাবে কিভাবে কি ঘুরতে হবে। অসুবিধার জায়গা যেটা হয়ে যায় সেটা হচ্ছে খরচাপাতি। এতটা খরচা সাপেক্ষ এটা একটা ট্যুর, মানে 2 বছর ধরে প্ল্যান করে একবার এই ট্যুর করা যায় এরকমই ব্যাপার আর কি। কারণ শুধু যে যাতায়াতের খরচা সেটা তো নয়, তার সাথে হচ্ছে প্রত্যেক কটা ফোর্ট যেগুলো আছে তুমি দেখতে ঢুকছো সেইগুলোর জন্য মানে এত এন্ট্রি ফি প্রত্যেক জায়গায়। আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, আমাদের তো সাথে কার পার্কিংও অ্যাড হচ্ছে, তার সাথে কি বলবো হোটেলের খরচা, খাওয়ার খরচা, মানে সবটা মিলেমিশে একদম একটা অনেকটাই বাজেট সাপেক্ষ ব্যাপার। তো এই জিনিসটা দিক থেকে একটুখানি চিন্তা করে তবে এই ট্যুরটা এগোনো উচিত। দেখতে তো জায়গাগুলো সবারই ইচ্ছা করে, কিন্তু একটুখানি বুঝে চুলে করতে হয় আর কি। তবে প্ল্যানটা চালাতে হয়, 1-2 বছর প্ল্যান করলে আমার মনে হয় যে কেউ পেরে যাবে আর কি। সবচেয়ে বড় কথা তো মনের ইচ্ছাটা, তাই না? রাজস্থানের রাস্তাও তো বেশ ভালোই লাগছে, দেখা যাক শেষ অবধি এরকম রাস্তাই পাই কিনা। তো নিশ্চয়ই টোলগেট আসবে কিছুক্ষণের মধ্যেই। हमारा तीसरा टोल गेट राजस्थान घुसते ही। চা খাওয়ার জন্য একটা চায়ের দোকানে দাঁড়ানো হলো, তো সেটা ছবি তুলতে পারিনি। যাই হোক, এখনো আমরা এগোচ্ছি সামনের দিকে।
জয়পুরে ঢোকার আগে আমরা একটা ফোর্ট দেখতে চাই, ভানগড় ফোর্ট, এবং তার জন্য আমাদের রাস্তা হয়তো একটুখানি ডাইভার্ট হয়েছে মনে হয়। তো গ্রামের রাস্তা দিয়ে কিছুটা তো যেতে হবে। তো এখন আপাতত যে রাস্তাটা দিয়ে চলেছি, মেন রোডের পাশে শুধু মার্বেল আর মার্বেলের জিনিসপত্রের দোকান। চলতে চলতে এরকম গাড়ির ভিতর থেকে বসেই ছবিটা তুলছি, তো সেই জন্য হয়তো ভালো করে বোঝাতে পারছি না। সূর্য এদিকে অস্ত যাই যাই করছে, আর ভাঙ্গার ফোর্টও সন্ধ্যে 6টার পর তো আর ঢুকতে দেয় না সেখানে। তো এখন জানি না কি হবে, ঢুকতে পারবো কি পারবো না। এগোতে থাকি। এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, এখানেই রাখছি। যদি পৌঁছতে পারি ভাঙ্গার ফোর্টে, পরের ভিডিওটা আসছে ভাঙ্গার ফোর্টের উপরেই।